ইনশাল্লাহ কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনার জেলায় আসবো, আপনার জেলায় এসে ব্লগ করব, আপনার সাথেও দেখা করব। আসলে ঘোরা হয়, দেখা হয় অনেকের সাথে রাস্তায়। এই ব্রো, কেমন গেল সাজেক? কাহিনী কিছু বুঝলাম না, আমাদেরকে সিগন্যাল দিয়ে দাঁড়া করা দিল। তুই কিছু করছস? চলে আসছি আমরা আলুটিলা, আর ওরা এখনো পিছনে, ওরা আমাদের জন্য পাম্পে ওয়েট করতেছিল। আমরা জানি ওরা আমাদের থেকে সামনে চলে গেছে, কিন্তু ওদেরকে আইসা দেখি নাই। পরে কল দিল যে ভাই তোমরা তো অনেক সামনে চলে গেছো, দাঁড়াও। দ্যাটস ওয়াই আমরা আলুটিলা দাঁড়াইছি। আর এইখানে পানি খাবো, চা খাবো, এই তো এই আর কি। আর ভালোই রোদ, এদিকে কোনো ঠান্ডাই নেই, ভালো রোদ দেখতেছি। ঢাকা শহরে বেশি ঠান্ডা, ঢাকা শহরে তো বেশি শীত মনে হইতেছে না। এই পাহাড়ে কোনো মনে করেন শীতই নাই। আর 12টা-1টা বাজে যে রোদটা উঠে, এটা যেই পরিমাণ হিট বাইরে ভাই। আর রাস্তার অবস্থা তেমন একটা ভালো না ভাই, খুবই বাজে অবস্থা। মাঝামাঝি অবস্থা, খুবই ভালোই গরম, টেম্পারেচার একটু বেশি। আর এইখান থেকে একটা ভিউ খুবই সুন্দর। গুড মর্নিং ফ্রম সাজেক। আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আর থাকছি না, আজকে চলে যেতে হবে ঢাকার উদ্দেশ্যে। আর এখন অনেকগুলা কাজ বাকি আছে। ফার্স্টে ব্যাগ প্যাক করতে হবে, তারপর রুম চেক করতে হবে, তারপর রুমটা চেক আউট করতে হবে। আর আমি সবাইকে টাইম দিয়েছি 9:30, এখন 10টা বাজতেছে, কেউ উঠতেছে না। দেখেন শাহরিয়ার মোহাম্মদ কিভাবে ঘুমাইতেছে। ও যে পরিমাণ নাক টানতেছে, এমন সবাই নাক টানতেছে, আমিও মনে হয় নাক টানছি, জানি না। আর এদিকে একজন পান্ডা সাজা গেছে গা, পান্ডা সাজা, সে ভিডিও আসতেছে। এই পান্ডা থেকে কোথা থেকে নিয়ে আসছিস? ফোনোমেটিক থেকে, যমুনা ফিউচার পার্কে। তো ঠিক আছে গাইস, আমরা যাই এখন, ব্যাগ প্যাক করি, তারপরে নাস্তা খেতে যাব। আর যেতে যেতে মোটর ব্লগে আপনাদের সাথে কথা হবে। ভাবছিলাম ব্লগ করবো না, পরে ভাবলাম যে অনেক বোরিং লাগবে, তো আপনাদের সাথে গল্প করতে করতে ঢাকায় চলে যাই। তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করছি, আর একটু লেট হলে আমাদেরকে নামতে দিবে না। তো বেশি কথা বলবো না, এখনই স্কোয়াড ধরে চলে যেতে হবে, নয়তো 2টা স্কোয়াডে নামতে হবে। আর 2টার স্কোয়াডে নামা মানে একটা ব্যাড বাস নেওয়া। সবার খাওয়া দাওয়া শেষ, এখন বাইকে উঠলেই টান দিয়েও ঢাকার উদ্দেশ্যে। তো চলেন মোটর ব্লগ এনজয় করেন আপনারা। মনটানা থাকা করছি, আমরা একটা প্যাকেজে খাইছিলাম, ভালোই তাদের খাবার দাবার, আপনারা খাইতে পারেন। রিজনেবল প্রাইস, বাট খাবার কোয়ালিটি ভালো, আর তাদের সার্ভিসও ভালো, আর দেখতেও সুন্দর হোটেলটা। এখানে খাওয়া মজা পাবেন, এখানে খাইতে পারেন। তো আমরা বেরোয় আছে, আমাদের অলরেডি লেট হয়ে গেছে। সবাই এক লগে বাইরে দিব, নয়তো কিন্তু বাইরে দিব না। স্কট ধরতে পারি না, একটু প্যারা খাবো। এখন দেখি নামতে দেয় কি না। কাহিনী হয়েছে বেশি লেট হলে আর নামতে দেয় না, পরে 2টার স্কোয়াডে ছাড়ে। কারণ আমরা যদি নামতে যাই তো অনেক ঝামেলা হয়, কি জানেন, ওই পাশে যে গাড়িগুলো আসে তখন একটা দুর্ঘটনার শিকার হতে হয়। আর আমাদের এখানে যে কার্যক্রমটা, এটা আমরা ঘুম থেকে উঠে করে ফেলছি। এটা সবসময় আগে আগে করে ফেলবেন। আমাদের টোটাল 800 কত টাকা জানি গেছে এখানে। আর আমরা যে আসি তেমন কোনো চাপ ছিল না, আমরা আসলে যে ক্রাউডটা পাই ওই ক্রাউডটা নাই, বাট ঘুরা মজা পাইছি। আর নতুন একটা প্লেসে গেছি, সেটা হচ্ছে সীমান্ত সড়ক। এটার রাস্তাটা ভাই এত সুন্দর। এইটা কি রাস্তা, ওটা দেখলে ওটার প্রেমে পড়ে যাবেন। ওটা নতুন তো, এই জন্য অনেক ভাল লাগছে। আর ওইখানকার ভিউগুলা পুরো মাথা নষ্ট। কোনো রকম বাগেরহাট যেতে পারলে হয়েছে। আর এখান থেকে বাগেরহাটের ডিস্টেন্স হয়েছে 30 কিলোমিটার। এই 30 কিলোমিটার আপাতত পার করতে পারলে একটা শান্তি। এই পাহাড়ি রাস্তায় যখন রাইড করবেন, লেনের বাইরে যাবেন না, আর ব্লাইন্ড জোনে ওভারটেক করবেন না, আর তাহলে দেখা গেছে একটা দুর্ঘটনা হইতে পারে। এটা যদি মেনটেন করা চালান অনেকটা সেফ আপনি। যেমন এই জায়গাটা লাইন জোন, আমি যদি অনেক স্পিডে নামি, ওইখানে কি আছে দেখতেছি না, যা মেরে দিব। আর আমার কাছে সবচাইতে ভালো লাগে ডাউন হিল। আপ হিল থেকে ডাউন হিলটা আমার কাছে বেশি ভালো লাগে। ও কি সুন্দর, পাখির মতো নামা যায়। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে, যখন ডাউন হিলে নামবেন, আমরা দেখা গেছে অনেক স্পিডে নামি। এটা একদমই করবেন না, একটা লিমিট স্পিডেই থাকবেন। মানে আপনার ব্যালেন্সের বাইরে যাবেন না, এই আর কি। ব্যালেন্সের বাইরে আসলে যাওয়া ঠিক না। আর কখনো এই লেনের বাইরে যাবেন না, তাইলে আপনি শেষ। আমি একবার গিয়া কিন্তু পড়ছিলাম, এটা 2018 দিকের কথা, যে ব্যথা পাইছি। আর আমার চান্দ্রগারে খুব চাপ দিছিল তখন। আর এবার তো তেমন রাশ নাই। আর যখন আর কি সিজন থাকে, এখন তো সিজনটা শেষের দিকে, তো এই জন্য তেমন হ্রাস পাইনি। তবে ঘুরে মজা পাইছি। আসলে ক্রাউড থাকলে কোথাও ঘুরে মজা নাই, আর সব কিছুর দামও থাকে বেশি, আর ভালো মতো কোনো কিছু পাওয়া যায় না। তবে ক্রাউড ছিল না, সব কিছুতে প্রাইসও পাইছি কম, ঘুরেও মজা পাইছি। এই তো এই একটা ব্যাপার ভালো লাগছে খুব। আর সাজেকের সবচাইতে সুন্দর একটা প্লেসে গেছে, যেটা হচ্ছে সীমান্ত সড়ক। এই রাস্তাটা এত সুন্দর যেটা বলার বাইরে। এইটা এখনও রেস্ট্রিকশনে আছে, এখনও উন্মুক্ত করে দেয়নি। তবে উন্মুক্ত করে দিলে সাজেকের হাইপটা যাইব, সবাই ওদিকেই যাইব।
গাইস, আপনারা যারা সাজেক আসবেন ঘুরতে, একটা ব্যাপার আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে আমরা অনেকে টাকা দিয়ে রিসোর্টে থাকি। হ্যাঁ, মাথা চিন্তা ভাবনা এমন থাকে, টাকা দিছি পানি অনেক খরচ করব। আসলে সাজেকে কিন্তু সবচেয়ে একটা দামি জিনিস হচ্ছে পানি। এই পানিটা ওনারা টাকা দিয়ে কিনে। অপচয় করা ভালো না। আমরা যারা আসবো রুম গেস্ট, আমরা পানিগুলো অপচয় করব না। শুধু শুধু যে আমাদের মনে এমন একটা থাকতে পারে যে আমরা টাকা দিছি, তো পানি বেশি অপচয় করলে কী হবে। যতটুকু দরকার অতটুকু পানি অপচয় করবেন। আমি আমাদের টিমমেট সবাইকে বলে দিয়েছি, কেউ পানি অপচয় করবি না, কারণ এখানে পানির দামটা অনেক। আর সবচেয়ে বড় ব্যাপার হলো পানি অপচয় করা ভালো না। তো যারা আসবেন এই পানি অপচয় করবেন না। আর সাজেক আসলে সবাই ঘুরতে যায় কংলাক পাহাড়ে, লুসাই গ্রামে। তবে আমরা এবার একটা ইউনিক জায়গায় গেছি। আর যেটা করবেন, যেদিন আসবেন না, একটু রেস্ট নিয়ে ওদিনকাই কংলাক পাহাড়ে চলে যাবেন। তাহলে দেখা গেছে কি পরের দিন রিল্যাক্সে ঘুরতে পারবেন। আর যদি চিন্তা করেন যে পরের দিন ঘুরবেন, তখন আর টাইম থাকে না, কেমনি কেমনি যেন চলে যায়। তবে হ্যাঁ, একটা জিনিস খালি আমারই হয় নাকি আপনারও হয়, একটু কমেন্টে বললেন তো। যেটা হলো, এই সাজেক আসলে খালি ঘুম ধরে আর ক্ষুধা লাগে। এটা কি একা আমারই হয় নাকি আপনাদেরও হয়? একটু কমেন্টে বলেন কার কার সাথে আমার মিল আছে। আর কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা ভালো কমেন্টে আমাকে খুব ইন্সপায়ার করে। আর দেখতে দেখতে আমার চ্যানেলে 43,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। কবে যে 1 লাখ হবে। চলে আসছি আমরা ক্যাম্পে। আর স্কোয়াডটা মনে ধরে ফেলতে পারছি, একটু পরে স্কোয়াডটা ছেড়ে দিবে। আমাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ ওই পাশেরটা আগে ছাড়বে, পরে এটা ছাড়বে। আজকে বৃহস্পতিবার, সবাই দেখি সাজেকে যাইতেছে, অনেক মানুষ। এখনও সিরিয়াল শেষ হইতেছে না। আসলে কোথাও ঘুরতে গেলে বৃহস্পতিবার শুক্রবার এই দুটা দিন ঘুরতে যাবেন না। এই দুটা দিন যেখানে যাবেন ওইখানে মানুষ বেশি থাকে, আর ঘুরেও মজা নাই। এরা আছে, তারা সোয়াগ দিতেছে। আসলে যেখানে ভালোবাসার মানুষজন দেখি সেখানে অনেকটা ভালো লাগে, আর সেখানে যেতেও অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি। ইনশাল্লাহ কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনার জেলায় আসবো, আপনার জেলায় এসে ব্লগ করব, আর আপনার সাথেও দেখা করব। আসলে ঘোরা হয়, দেখা হয় অনেকের সাথে রাস্তায়। এই ব্রো, কেমন গেল সাজেক? আপনি যখন কোনো জায়গায় যাবেন বাইক চালিয়ে, আপনি সবসময় রাস্তার ফিল নেবেন। কখনো চিন্তা করবেন না কখন ওই রাস্তাটা আসবে, কখন আমি গন্তব্যে পৌঁছাবো। তখন আপনার কাছে রাইডটা খুব বোরিং লাগবে, এনজয় করতে পারবেন না। এই যে চালাইতেছি, ভিউ দেখতেছি, কথা বলতেছি আপনাদের সাথে, আবার টিমটাকে লিড করতেছি, মানে টিমটাকে লিড দিতেছি আমি ফার্স্টে। আমার যে স্পিড, এই স্পিডটাই ওরা মেনটেন করতেছে। সবাই ছেড়ে দিলে একটা দুর্ঘটনা হইতে পারে, এজন্য আমাকে সবাই ফলো করতেছে। একটা লিমিট স্পিডে আমরা চালাইতেছি। আর সবাই যদি ছেড়ে দিই, যে যার মতো যাবে, অ্যাক্সিডেন্ট হইতে পারে। ফাইম থাকতে সবসময় ফাইমে এই জিনিসটা মেনটেন করছে, ফাইমটা আমরা সবাই ফলো করছি। কতক্ষণ আমি লিড দিতেছি, কতক্ষণ সারিয়ার লিড দেয়, কতক্ষণ অনেক লিড দেয়। আমি মাঝে মাঝে পিছিয়ে যাই, দেখি কেউ পিছনে আছে কি না। এই তো। আর টিম, ওই যে বললাম না, টিম নিয়ে চললে যেমন মজা আছে, একটু প্যারা আছে এই আর কি। কারো কিছু হইলে ওটা পুরো টিমের উপরে দেওয়া যায়। ও ভিউটা সুন্দর। তবে হ্যাঁ, এবার সাজেক ট্যুর মেরে যেটা বুঝলাম, আমার একটা কমিউটার বাইকে শিফট হওয়া উচিত। মাজার অবস্থা বেশি একটা ভালো না। আসলে আমরা যারা ঢাকার ভিতরে স্পোর্টস বাইক চালাই ঠিক আছে, বাট লং রাইডের জন্য স্পোর্টস বাইক না। একটা টাইমে গিয়ে বুঝবো যে কী পরিমাণ ব্যাক পেন। শুনেন, বাইক চালালে কিন্তু কোনো লাভ নাই, ক্ষতি আছে। চোখের ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, মাজার ক্ষতি হয়, টাকা যায়। একটা লাভ আছে, সেটা হচ্ছে মনের শান্তি। এটার জন্য আমরা বাইকাররা বাইক চালাই। এই হলো কাহিনী। এই মুরগি এসে বসছে রোডে। আর যখন এই যে গ্রাম দিয়ে যাবেন, তখন একটা স্পিডে চালাবেন, বেশি স্পিড করবেন না, কারণ এখান থেকে পিচ্ছি পোলাপান পারাপার হয়, মাঝে মাঝে দৌড় টোট দেয়। আর পাহাড়ি মানুষরা কিন্তু খুব ভালো, হাম্বেল। তাদের সাথে ভালো ব্যবহার করলে আপনারা যে আপ্যায়ন করব, আপনি নিচেও বুঝবেন না যে এরা মানুষ এত ভালো। তাদের সাথে মিশতে হবে, কথা বলতে হবে।
এবার আর কোনো পারাপারি নেই। আসার টাইমে একটু পারাপারি করছিলাম স্কোয়াডটা ধরার জন্য, এবার রিল্যাক্সে যাব। দুই সন্ধ্যার আগে বারোইহাট পৌঁছাতে পারলে হয়েছে। হাইওয়েতে উঠলে তো একদমই চিল। আসলে পাহাড়ি রাস্তা আর হাইওয়ে রাস্তা এক না। পাহাড়ি রাস্তা 10 কিলোমিটার আর হাইওয়ে রাস্তা 30 কিলোমিটার, একদম সেম। পাহাড়ে চালাবেন প্রথম, মানে জীবনে প্রথম চালাইতেছেন, মানে বেশি এক্সাইটেড হবেন না। আর আমরা অনেকে কী করি, পাহাড়ে আসলে কর্নারিং করি, এটা সেটা করি। আসলে আমরা যখন কোথাও ঘুরতে যাই, আমি বেসিক্যালি কোথাও ঘুরতে গেলে চিন্তা করি এইখানের আমি মেহমান, তো এইখানে কিছু হইলে আমার টিমদেরও একটা ঝামেলা হবে, আমার ফ্যামিলিরও একটা ঝামেলা হবে। আর ঘুরতে যাওয়া যদি একটা দুর্ঘটনা হয়, এটা খুব হ্যাসেল। তো যারা আমরা পাহাড়ে ঘুরতে যাই, কর্নারিংটা করব, কনফিডেন্স ঠিক আছে একটু করি, বাট আসলে না ওভার কনফিডেন্স, একদম শোয়ালা ইয়া করালা, বা একটা দুর্ঘটনা হলেই আপনারে ঢাকায় নিতে নিতে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এদিকে কিন্তু তেমন কোনো উন্নত চিকিৎসা নাই। সো সব কিছু মাথায় রেখে এই সব কিছু করবেন। রাস্তার পাশে এমন বোর্ড লাগানো থাকে যেটা লেখা আছে সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি। এই বোর্ডগুলা ফলো করবেন। রাস্তার পাশে অনেক রুলস রেগুলেশন আছে, ওইগুলা ফলো করবেন যেখানে ঘুরতে যান। ওই যে অনেকে আছে দেখি, এই আমি আগে গেছি, আমি 100 স্পিড উড়াইছি এই রাস্তায়, এটা সেটা। আসলে এটা প্রাউডের কিছু না। ক্ষতি হইলে আপনার হবেন, ভুগলে আপনি ভুগবেন, এটাই। দেখবেন আপনি অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি আছে, আপনার ভাই ব্রাদার ঘুরতেছে, চিল করতেছে, হ্যাঁ যাচ্ছে তারা, কিন্তু সবসময় তো আর থাকবে না, এটাই। সো কোনো ডিসিশন নেওয়ার আগে একবার চিন্তা করবেন। একটা ভুল সারা জীবনের কান্না। এই যে আমি একদম রিল্যাক্সে চালাইতেছি, যেখানে যে স্পিডে চালানো দরকার ওই স্পিডেই চালাইতেছি। এই পাহাড়ি রোডে যারা বাইক চালায় ভাই, এরা দিয়ে 3জন 4জন নিয়ে ভাই সাজেকে উঠা যায়, তাও চিকন টায়ার দিয়ে, কেমনে চালায় কি করে কিছুই বুঝি না। একটু আগে আমার সামনে দিয়ে একটা গেল ভাই, রকেট গতিতে গেল, মনে হইতেছে কি উড়োজাহাজ চালাইতেছে ভাই। ওদের রাইডিং স্কিল অনেক ভালো, অনেক। আর ওরা রেগুলার এখানে চালায় অভ্যস্ত। আমরা তো বছরে 1বার 2বার আসি, তারপরে আলহামদুলিল্লাহ জুটটুক আছে মাশাল্লাহ। আর দরকার নাই বেশি ভালো, আবার ভালো না। এই পাহাড়ি আঁকা পাক্কা রাস্তাটা যে এত ভাল লাগে, এত ভাল লাগে। আর যদি রাস্তাটা একটু মনে করেন নিট অ্যান্ড ক্লিন থাকতো না, চালা যে একটা ফিল পাইতাম। এই যে উদয়পুর গেছিলাম তখন আর কি মজা পাইছি অনেক। কেওক্রাডাঙ্গের থেকেও বেশি ফিল পাইছি, তবে কেওক্রাডাঙ্গের রাস্তাগুলো বেশি খারাপ, মানে আপহিল ডাউনহিল বেশি। এটাতেও আছে মোটামুটি। পাহাড়ে আসলে 3টা জিনিস থেকে দূরে থাকে, মানে একটা হচ্ছে সিএনজি, একটা হচ্ছে চান্দের গাড়ি, আর 3 নাম্বার হচ্ছে যে অটোরিকশা। এটি থেকে দূরে থাকবেন ভাই। তারা কখন কি ঘটায় ফেলে এটা উপর আল্লাহ ভালো জানে, কিন্তু তারা খুব ডেঞ্জারাস। আমি তাদেরকে খুব ভয় পাই। সাইডই দিতেছিল না, মামায় তো যাইতাছিল, তার লাগে পারাপারি করি নাই। যখন সুযোগ পাইছি তখনই গেছি। বেশি না, বাগাইহাটের ডিস্টেন্স আর 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার রাইড করে শেষ করতে পারলে একটু রেস্ট নিব, তারপর আবার রাইডটা শুরু করব। ফাইনালি আইসা পড়ছি বাগাইহাট। এখান থেকে খাগড়াছড়ির ডিস্টেন্স 29 কিলোমিটার, বেশি না। এই 29 কিলোমিটার পরে যা লাঞ্চ করব আমরা। এখানে কি রেস্ট দেওয়া উচিত কি উচিত না জিজ্ঞাসা করি ওদেরকে। আর আসলে একটানা রাইড করা ঠিক না, একটু রেস্ট নেওয়া দরকার। গাইস রাইট নাও আছি বাগাইহাট, ডাব খাইতেছি, একটু এনার্জি দরকার। আসলে শরীর অবস্থা ভালো না, তো ডাব আইসা ভাই একটু রাখেন, লেস না তো রাখ সাইডে। তো বাকিরা ওই পাশে সবাই পেঁপে টেপে খাইতেছে, একটু রেস্ট নিতেছে। একটু আস্তে ধীরে যাই এবার, একদম রিল্যাক্স। আর কোনো প্যারা নাই, কারণ এখন আর স্কোয়াড ধরতে হবে না, একদম চিল মোডে চালাইতেছি। কারণ বাইক যত সেফে চালানো যায় এটাই। আর এখানে তেমন মানুষ নাই, খালি এই জন্য ভিডিও করতেছি। তো ঠিক আছে, ডাব খাই, পরে আবার আসতেছি ব্লগে। এইখানে তখন রেস্ট করলাম, এখন আবার রওনা দিয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আবার কোথায় ব্রেক দিয়ে জানি না, তবে রাবার বাগানে ব্রেক দেবো। ওই প্লেসটা সুন্দর, ভালোই একটা ব্রেক দিচ্ছি। বা একটা ডাব খাইছি, ডাবটা খাওয়ার পর শরীরে যে একটা এনার্জি পাইছি, একটা কমিউটার বাইক হলে না আমি আরামসে যাইতাম, আমার কোনো পেনই হইতো না। ব্যাক পেনটা খুব খারাপ একটা জিনিস। আর সাজেকে যারা আসবেন রিসেন্ট একটু বুঝে আইসেন, কারণ রাস্তাটা বেশি একটা ভালো না। চেনটা টাইট দেবো, কারণ বাইকের চেনটা লুজ হয়ে গেছে। দিঘিনালা নয়তো খাগড়াছড়ি গিয়ে চেনটা টাইট দেবো। এখান থেকে দিঘিনালার ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার, আর খাগড়াছড়ি হবে মনে হয় ধরেন 20 থেকে 25 কিলোমিটার বা 22 কিলোমিটার এমনই হবে। এখন আস্তে আস্তে চিল করতে করতে চালাই। আর সবাই সামনে চলে গেছে, আমি অনেক পিছনে। আমার তো তাড়াহুড়া নাই, আমি রিল্যাক্সে যাব। কাহিনী কিছু বুঝলাম না, আমাদেরকে সিগন্যাল দিয়ে দাঁড়া করা দিল। তুই কিছু করছস? দাঁড়া সিগন্যাল দিছে, কি জানি কাহিনী। উপরে যা। কাহিনী যেটা হলো নিরাপত্তার কারণে এখানে 10 থেকে 15 মিনিট দাঁড়াতে হবে। আর এখানে ক্যান্টিন, এটার জন্য একটু রেস্টের জায়গা, এই জন্য সিগন্যাল দিয়ে দাঁড়া করে দিচ্ছে। আমি তো ভাবছি হয় কোনো কিছু করছে, এই জন্য ভয় পেয়ে গেছিলাম।
যে ব্যাপারটা মনে হলো, এখানে সিগন্যাল দিছে এখানে নতুন ক্যান্টিন খুলছে, এটার জন্য জানি সবাই এখানে খাওয়া দাওয়া করে আর বলছে নিরাপত্তা জড়িত। যাই হোক, যেটা ভালো মনে করছে তারা সেটাই করছে, কারণ আমি ট্যুরিস্ট, যেখানে যে নিয়ম ওই নিয়মে আমার মানতে হবে না। ওনাকে বলছি যে ভাই আমাদের টিম মেম্বার বাকিগুলো চলে গেছে, আমাদেরকে ছেড়ে দেন, সাথে সাথে ছেড়ে দিছে। আইসা পড়ছি দিঘিনালা। একটা টাইমে এই পাম্প থেকে ফুয়েল নিতাম, এখন আর এইখান থেকে নেওয়া হয় না, এখন খাগড়াছড়ি থেকে নিয়ে নিই। এই যে মাত্র ভাঙার রাস্তা শুরু হইলো, এই ভাঙা রাস্তা শেষ হবে একদম বারৈহাট গিয়া, একটু ভালো একটু ভাঙা। এইটাতেই মনে করেন এনার্জি শেষ। দেখছেন কী অবস্থা রাস্তার, সামনে আরও কন্ডিশন খারাপ। এই ঝাঁকিগুলো যখন মাঝে লাগে না, কি পরিমাণ যে ব্যথা, পুরো ফিলে গেলাম গা ব্যথার। এই পাশে রাস্তার কাজ চলতেছে, রাস্তার কাজ শেষ হয়ে অনেক লেট আছে, এখনও ঠিকমতো শুরু করে নাই, মাত্র রাস্তা কাটছে। কবে এটি পিচ ঢালাই দিব আল্লাহ জানে। আর বৃষ্টি পরে এই রাস্তাগুলো নষ্ট হয়েছে, ভালোই ভাঙা। ও রে, আমি 27,000 চালায় ফেলছি। আমি বাইকটা কিনছিলাম 9,000 কিলোমিটারে, আর এখন 27,000 হয়ে গেছে। 27,300 কত জানি, 325। এই ঢাকা যেতে যেতে 500 হয়ে যাবে। ওরে শান্তি পরিবহন, বাইরে ভাই শান্তি পরিবহন যে খেলা দেখায়, ওরা কিছু মানে না, যেদিক দিয়ে যাবে ওদিক দিয়ে উঠায় দেয়। অবস্থা খুবই বাজে, খুবই বাজে, মাজার অবস্থা শেষ। আর ধুলাবালু খাইতে খাইতে পেট ভরে গেছে গা, লাঞ্চ আর করা লাগবে না আমাদের। চলে আসছে খাগড়াছড়ি। আর খাগড়াছড়ির যেই অটোমামাগুলো আছে এইগুলো খুব খাদ্যারা। আপনি যাইতেছেন হরেন মার্সের, আপনারা সাইড দিব না, আপনি ধরেই রাখবো। ইচ্ছা করে এমন করে, চাইলেই সাইড দিতে পারে, কিন্তু ইচ্ছা করে ওরা সাইড দেয় না। আর ওদের এলাকা, ওদের সাথে লাগতে যাবেন না। যে আরেকজন আইছে, না আসতেস। গুড বাই খাগড়াছড়ি গেট, আবার দেখা হবে কোনো এক সময়, ফির মিলেঙ্গে। এবার টার্গেট হয়েছে বারৈহাট। বারৈহাট যেতে যেতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে এমনই। আর এই রাস্তা যেই ভাঙা বাইরে ভাই, কিছু রাস্তা ভালো, কিছু রাস্তা বহুত খারাপ। এইখানে মূলত এনার্জিটা চলে যায়। আর হাইওয়েতে উঠে গেলে আর কোনো প্যারা নাই, একদম চিল মুডে চলে যাবো ঢাকা। আর আমি আর 2-3 জন পিছনে আছে, আর বাকি সবাই সামনে চলে গেছে। যে রাস্তা, এই রাস্তাটা যদি পুরো রাস্তা হইতো তাহলে আর কোনো টেনশনে ছিল না, মনে করেন রিল্যাক্সে যেতাম একদম। এখানে চালাও ভালো লাগতেছে। একটা প্লেস আছে, এটা এখানের ভিউটা সুন্দর, এখানে দাঁড়ানো তো উচিত, কিন্তু কেউ তো দাঁড়ায় নেই। না চলে যায়, আমাদের কেউ যেহেতু দাঁড়ায় নেই, আমিও না দাঁড়াই। এই প্লেসটা আসলে আমরা সবসময় দাঁড়াই। আসো আসো, সবাই সামনে চলে গেছে, মাত্র কল দিল ওরা, মাত্র খাগড়াছড়ি। আরে ভাই আই তো অনেক দেরি আছে, আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিই। শরীরের অবস্থা তেমন একটা ভালো না। চলে আসছি আমরা আলুটিলা, আর ওরা এখনো পিছনে, ওরা আমাদের জন্য পাম্পে ওয়েট করতেছিল। আমরা জানি ওরা আমাদের থেকে সামনে চলে গেছে, কিন্তু ওদেরকে আইসা দেখি নাই। পরে কল দিল যে ভাই তোমরা তো অনেক সামনে চলে গেছো, দাঁড়াও। দ্যাটস ওয়াই আমরা আলুটিলা দাঁড়াইছি। আর এইখানে পানি খাবো, চা খাবো, এই তো এই আর কি। আর ভালোই রোদ, এদিকে কোনো ঠান্ডাই নেই, ভালো রোদ দেখতেছি। ঢাকা শহরে বেশি ঠান্ডা, ঢাকা শহরে তো বেশি শীত মনে হইতেছে না। এই পাহাড়ে কোনো মনে করেন শীতই নাই। আর 12টা-1টা বাজে যে রোদটা উঠে, এটা যেই পরিমাণ হিট বাইরে ভাই। আর রাস্তার অবস্থা তেমন একটা ভালো না ভাই, খুবই বাজে অবস্থা। মাঝামাঝি অবস্থা, খুবই ভালোই গরম, টেম্পারেচার একটু বেশি। আর এইখান থেকে একটা ভিউ খুবই সুন্দর, যেটা দেখার জন্য এইখানে ম্যাক্সিমাম টাইমে দাঁড়াই। আসলে এই ভিউটা খুব সুন্দর, এখানে এসে আপনারা দাঁড়াতে পারেন যখন সাজেক যান, এখানে রেস্ট নিতে পারেন, এটা রেস্টের প্লেস ভালো। আর পাশে দোকান আছে, তো এই জন্য কি এখানে দাঁড়াই। এইখানে আসলাম, একটা ব্যাপার খারাপ লাগলো, গ্রামীণের নেটওয়ার্ক নাই। গ্রামীণের নেটওয়ার্ক এখানে খুব বাজে, স্টোরি দিতে পারি নাই। তো এখন আবার ঢাকায় ব্যাক করতেছি, যেখানে পাইতেছি একটু জিরাইতেছি, আবার উঠতেছি। ও বুঝলাম, মানুষের টাকা পয়সা হয়ে গেলে উনি কিছু হয়ে যায়। ঢাকা এখনও 236 কিলোমিটার, কখন যে এই রাস্তাটুকু শেষ করতে পারবো সেটার জন্য অপেক্ষায় আছি আমি। প্যারানাই চিল, রাইডটা এনজয় করতেছি, আশেপাশের ভিউগুলা। আর একটু প্যারাও খেতেছে, সিনজি মামার লেগার মাঝে মাঝে স্পিড ব্রেকার হয় আর উইরা জায়গা। এই হলো কাহিনী। এখনও ভাঙা রাস্তা আসেনি, একটু পরেই আসবে। তাহলে আপনি এই পাশে আসছেন কেন? একটা লেন ব্লক করে দিয়া আপনি যাচ্ছেন, এটা তো আপনি রং রাস্তায় আইসা, আপনি তো রং রাস্তায় দ্বারা আপনি ডিপার দিতেছেন। আর দিনের বেলা ভাই ডিপার দেখা যায়।
সে আমাদের লেনে আইসা আমাদেরকে ভাই থামতে বলছি। আচ্ছা আচ্ছা আয় আয় আয়, ছেড়ে দে। সে অ্যাওয়ার্ড দেওয়া উচিত তাকে, মানে বুঝতেছেন, সে আমাদের রাস্তা ব্লক করছে, আমাদের লেনে আইসা ভাই কি আইলেন কেন, মানে সেই পার্ট। যাই হোক, চলতে ফিরতে অনেক কিছুই হয়, মানুষকে যতটুকু পারবেন ক্ষমা করে দিবেন, ভুল ভ্রান্তি হবেই, কিন্তু কিছু কিছু মানুষ আছে ভুল করেও এমন পার্ট নয়, ওই যে এলাকা ঘরের পাশে হইলে যাওয়া হয় আর কি। ভুল করছেন, ঠিক আছে ভাই, মাফ করে দেন, সরি, এইটুকুই, এছাড়া তো আর কিছু করার নাই। এইখানে এসে অনেকে ভুল করে, আমি একবার করছিলাম, চালাইতে চলে গেছিলাম। বারাইহাট এখনও 56 কিলোমিটার, রামগড় 19 কিলোমিটার। এই রাস্তাটা ভাঙা বেশি, মাত্র ঢুকলাম ভাঙা রাস্তায়, দেখাইতেছি সামনে কি পরিমাণ ভাঙা, একটু ভালো একটু ভাঙা। এইগুলো হয়েছে বৃষ্টির কারণে। তো আমার এই ভিডিও ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি দেখে থাকেন, একটু রাস্তাগুলো ঠিক করে দিয়েন, এটাই আপনাদের কাছে চাওয়া। এই পর্যন্ত 3 থেকে 4টা ঢস খাইছি সেই লেভেলের। আসলে হঠাৎ দেখি রাস্তা গায়েব, মানে উঁচা নিচের কারণে রাস্তা দেখা যায় না, আর স্পিড বেশি থাকলে ওই টাইমটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যে কথা আছে না, রিস্ক হয়ে যায় জানের উপরে। চালাইতাছি, এখনও রামগড়ের দেখা পাইতেছি না। আর একটু সামনে গেলেই রামঘর, ওইখানে গিয়ে একটা রেস্ট নিব, কারণ মাঝের অবস্থা ভালো না, আর মাঝে বেশি প্রেশার দিতেছি না, গাড়িতেও বেশি প্রেশার দিতেছি না। আস্তে আস্তে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে অনেক কষ্টে রামঘর চলে আসছি। আসলে কষ্ট হয়েছে এই পর্যন্ত আসতে। আর এখন ভাঙাচোরা রাস্তা, একটু সাবধানে চালাইতে হবে। অলরেডি 2বার আমি 10 ফিট উপরে উঠে গেছিলাম। লাস্টে যেটা উঠছিলাম ওইটা একটু রিস্কি ছিল আমার জন্য। 2 ঘন্টা। এই তো ভাই, ভালো আছো? দাঁড়াই, সাইডে দাঁড়াই, ওকে ভাই, একটু সামনে দাঁড়াই, আমরা এখানে ধুলাবালি উঠতে আসছে তো। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম, ওদের সাথে আড্ডা দিলাম, এখন আবার চলে যাচ্ছি ওরা রামঘরের। তানবীর, হ্যাঁ ঠিক আছে। এটা কি তোমার পোস্টকোড? তানবীর। ও আচ্ছা, ওরা সবাই আনফলো করে দিবা। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। চিল ওকে। হেই চ্যাম, আল্লাহ হাফেজ। ওকে দিয়ে দিছি। আসলে এই যে ভালোবাসার মানুষজন যারা আছে, তারা পথে অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করে। আমরা যে স্টোরিগুলো দিই ওইটা দেখেই তারা ওয়েট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ যাদের সাথে দেখা হয় নাই, সাজেকে অনেকের সাথে দেখা হয় নাই, অনেকে মেসেজ দিছো যে ভাইয়া কই ঘুমিয়েছিলাম। আসলে শরীরের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, এখন তো একটু বয়স হয়েছে, বয়সের একটা ভার পড়তেছে দিন। আগের মতো কারেন্ট নাই, কারেন্ট দিন কমতেছে। ইনশাল্লাহ আবার কারেন্ট বাড়বো, প্যারা নাই, খালি মামা আসুক আবার কারেন্ট টই করে ঘুরবো। আসলে এই ট্যুরে অনেক মিস করছি ফাহিমকে, সত্য কথা যেটা। বারাইহাট 36 কিলোমিটার, এই 36 কিলোমিটার রাস্তা খুবই বাজে। যারা সাজেক আসবেন, এই 36 কিলোমিটার রাস্তাটাই একটু বেশি খারাপ। এইখানে মনে করেন এনার্জি শেষ করে ফেলে, আর ওইখানে মোটামুটি চলে, তেমন বেশি ভাঙা না, কিন্তু এইখানে বেশি ভাঙা। রাস্তাগুলো বৃষ্টির কারণে বেশি নষ্ট হয়েছে, এগুলো ঠিক করতে একটু টাইম লাগবে আমার কাছে যেটা মনে হলো। বারাইহাট থেকে রামগড় পর্যন্ত এই রাস্তাটাই সবচাইতে বেশি খারাপ, এছাড়া আর কোনো কিছু না। এত পরিমাণ খারাপ, আপনি রাইড করলে আপনার অবস্থা খুবই বেহাল হয়ে যাবে। অলরেডি আমার অবস্থা বেহাল হয়ে গেছে, যতটুকু এনার্জি নিয়েছিলাম রেস্ট নিয়ে, অতটুকু এনার্জি চলে গেছে। আর বাইকের মনে করে ম্যাক্সিমাম স্ক্রুগুলা একদম লুজ হয়ে গেছে, যেটা ফিল হইতেছে আমার কাছে। আমার স্ক্রুই লুজ হয়ে গেছে আর বাইকের স্ক্রু। আসলে রাস্তা যদি খারাপ হয়, রাইডিং করা তেমন মজা নাই, আর খুব কষ্ট হয়, আর বিরক্ত লাগে সবচাইতে বেশি। আর এই রোডে সবচাইতে ডিস্টার্ব হয়েছে সিএনজি আর অটো। হ্যাঁ শিওর, আসি ভাইয়া। ওকে আল্লাহ হাফেজ। ওকে টেক লাভ। ইনশাল্লাহ আবার দেখা হবে। ফাইম সৌদি আছে, ইনশাল্লাহ এই মাসে আইসা পড়বে। ঠিক আছে, সাবধানে থাকো। ওকে, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ভালো মতো এক্সাম দিও। ওদের সাথে দেখা হইলো মাত্র, আসলে ভালো লাগছে, ওরা পায়া পুরো এক্সাইটেড হয়ে গেছে। আসলে প্রতি বছর একবার এই সাজেক ট্যুরে যাই আমরা, সবার সাথে রাস্তায় দেখা হয়। ওই যে বললাম না, আপনার জেলায় কখন না কখন দেখা হয়ে যাবে। আর আমার টিম মেম্বার সবাই অনেক সামনে চলে গেছে, আমার একটু স্পিডিং করতে হবে, নয়তো ওদেরকে ধরতে পারবো না। একটা ব্যাপার আমার কাছে খুব অবাক লাগলো, আমাদের সাথে স্লো নিবিড়, ও কিভাবে জানি বারাইহাট পৌঁছায় গেছে। ওরে ফোন দিছি, পাইতেছি না, সামনে পাই না, পিছনে পাই না, সবাই পাইছি, ওরে পাই না। ওরে ফোন দিলাম, কিরে তুই কই?
ভাই আমি তো 12 হাট, আমি ঠিক আছে তুই রেস্ট নেই। ও আর কি একটা নাই চালাইছে, ও আর কোনো জায়গায় ব্রেক দেয় না, আসলে ও একটু স্লো তো এই জন্য ওরা বলছে তুই চালাতে থাক, তুই কোনো জায়গায় রেস্ট নিস না। ও একটানে চলে গেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা হয় নাই, আপনাদের দোয়ায় ভালো মতে রাইড করতেছি। এই ব্রাদার, সো দেখা যাক। আর 12হাট মনে করেন আর 32 কিলোমিটারের মতো আছে। আর এইটা মনে করেন এই রাস্তাটা খুব সুন্দর, এটাকে আপনারা বলতে পারেন সিলেটের কপি, মিনি সিলেট এটা হইতে পারে। আসলে এই জায়গাটা আসলে আমার কাছে ভাইবসটা মনে হয় সিলেটের, খুব সুন্দর। আর এদিকে রাস্তাগুলো হয়ে গেলে না আরও সুন্দর লাগবে। আর এখানে পিকচারগুলো সেই আসে। আমরা যখন সকালে রাইড করতেছিলাম, মানে সাজেক যাওয়ার সময় রাইড করতেছিলাম, এইখানের ভিউ অস্থির ছিল, অস্থির। ড্রোন থাকলে আমি এখানে দাঁড়াইতাম, ড্রোনটা উড়াইতাম, কিন্তু ড্রোন নাই, গরিব। ইনশাল্লাহ হাতে টাকা হলে একটা ড্রোন কিনবো, কারণ এই জিনিসটাই আমার কাছে নাই। আর সব কিছু মোটামুটি আছে, অনেক ডিভাইস কিনা বাকি আমার কাছে। যেমন আমি মোটোব্লগ করে গোপ্রো দিয়া, আর একটা সেকেন্ড ক্যামেরা হিসাবে রাখছি আমি আপনার Insta360। আর যারা যারা DJI ইউজ করতেছেন অ্যাকশন ক্যামেরা, DJI কেমন একটু মানে কমেন্ট করে বললেন তো, আমি DJI-তে শিফট হব। আচ্ছা, কয়েকটা পিকচার তুলি। কিরে হয়েছে কি, দড়ি কি ছিঁড়ে গেছে? ব্যাগই দিয়ে ছিঁড়ে গেছে গা? ঠিক আছে, ভালো করছোস। আসলে বাইক ট্যুরে একটা প্যারা, এই ব্যাগ বাঁধাবাঁধি, এটা যদি ঠিক মতো না বাঁধা হয়, যেই পেন দেয় রাস্তার ভিতরে। আরেকবার কার জানে ব্যাগ খুলে গেছিল, তারপর আবার পিছনে গিয়া প্রায় 30 কিলোমিটার পিছনে গিয়া ওই ব্যাগ নিয়ে আসছি। ওই যে ওইখানে পানি দিতেছে, সুন্দর লাগতেছে। তো ঠিক আছে, আমরা এখান থেকে একটু পরে আবার রওনা দিব, একটু রেস্ট নিই। দাঁড়ানোর রিজন হচ্ছে, একে তো ভিউ সুন্দর, দ্বিতীয় কথা ও বিপদে পড়ছে, ওর ব্যাগ বাঁধা লাগছে, এই জন্য আর কি দাঁড়াইছি। আর ভিউ, আপনারা কিছু সিনেমেটিক ভিউ এনজয় করেন। এত সুন্দর, নিজের চোখে না দেখলে বুঝবেন না। আর এইখানে পুরা বাইরের কান্ট্রি লাগতেছে। আর আরেকটা জায়গা লাগতেছে, সেটা হচ্ছে সিলেট, আর এটা হচ্ছে রাবার বাগান। এখানে একটু দাঁড়াইছে, একটা প্রোফাইল পিকচার তুলবো, দেখি হয় কি না। এই রাবার বাগানের প্লেসটা এত সুন্দর, এত সুন্দর সুন্দর ছবি উঠে, আর এত সুন্দর কালারফুল, মানে না দেখলে বুঝবেন না। জানি না ক্যামেরায় কেমন আসতেছে, বাট কয়টা ছবি তুলছি। তো এখন চলে যায় ওরা অনেক সামনে। এই হলো রামগড় থেকে 12হাটের রাস্তার কন্ডিশন। রোড কন্ডিশনটা তেমন একটা ভালো না, আবার মাঝে মাঝে একটু ভালো। এই একটু খারাপ রাস্তা, পুরো এনার্জি দেখায় যায়, বুঝছেন ভাই। যদি একদিন সাজেকের জন্য যাইতাম না, অবস্থা খারাপ হয়ে যেত পুরা। যারা বাইক দিয়ে সাজেক যাবেন, 2 দিন বা 3 দিন থাকবেন, নাই তো আপনার উপরে প্রেশারটা বেশি পড়বে। এই রোড কন্ডিশনটা ভালো হলে ঠিক আছিল, বাট রোড কন্ডিশন ভালো না। তো এখন যারা যাবেন 2-3 দিন থাকার চিন্তা ভাবনা করবেন, তাহলে মনে করেন শরীরটা ঠিক থাকবে। আর নাই তো ঢাকায় গিয়ে আমি আর বাইকই ধরবো না। তো 2 থেকে 3 বার আমি ঢস খাইছি রাস্তার কারণে, যাই একদম ভাঙার উপরে উঠাই দিছি। মানে রাস্তা বোঝা যায় না যে এরপরে ভালো রাস্তা না খারাপ রাস্তা, মানে চালাইতেছি তো চালাইতেছি। এই ধরেন এই রাস্তাটা আমি টান দিতেছি, সামনে যেহেতু হঠাৎ ভাঙা, আর তখন তো আমি ফাইসা গেছি, পুরো 40 নম্বরে পড়ে গেছি গা। আর ভাঙা এই সেই ভাঙা না, ভালো ভাঙা, যেটা পড়লে মনে করেন বাইকের অবস্থাও খারাপ, নিজের অবস্থাও খারাপ, আর বাইক ঘুরে যেতে চায়। আমার কথা হচ্ছে একটু রাস্তা করছে, একটু কেন করতেছে না। এই দেখেন, যেমন এই যে ব্লাইন্ড জোনে পড়ে যায় যখন, তখন আর কি পেনটা পাই। মনে হয় পাহাড় কেটে ফেলছে, হ্যাঁ এটাই মনে হইতেছে, পাহাড় কেটে রাস্তা করে ফেলছে, মানে রাস্তাটা বড় করছে। বাইরে ভাই কি ভাঙা, সাজেক আর শখ মিটা গেছে। স্পোর্টস বাইক নিয়ে আর আমি সাজেক আসবো না, আসলে কমিউটার বাইক নিয়ে আসবো, একদম আরামসে ফিলে চালাবো। এখানে কিন্তু রাস্তার কাজ চলমান, রাস্তার কাজ কিন্তু করতেছে। এগুলো হইতে আরও টাইম লাগবে, মিনিমাম 6 মাস। এই বাসের গাড়িগুলো আমরা খাগড়াছড়ি থেকে দেখতেছি, এখন আইসা দেখা পাইলাম। ও বাবা গো, ওই হাট আরও মনে করেন 12 কিলোমিটার বা 10 কিলোমিটার আছে। এই 10 কিলোমিটার চালাইতে পারলে তারপরে হাইওয়ে, তারপর আর কোনো প্যারা নাই, একদম রিল্যাক্স, কোনো ভাঙাচোরা নাই। বাট ওই পর্যন্ত যেতে যেতে সুন্দর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ চলে আসছি 12হাট।
ওদেরকে তো দেখতে পেতেছেন, একজনরে পাইছি, আসো। বাকিরা কোথায়? শেষ। এখন আর কোনো কষ্টের রাস্তা নাই, এখন হাইওয়ে ধরবো, ঢাকায় চলে যাব। আর ঢাকা যাওয়ার রাস্তাটা একটু টিউমার আছে এই পাশে, এটা একটু দেখে চালাতে হবে, হয়তো ট্যাঙ্ক স্লিপ করতে পারে। লাঞ্চ করি নাই এখন আমরা কেউ, সকালে জাস্ট খিচুড়ি খাইছিলাম মন্টানা থাইকা, আর ওই খাবার দাবারে এখনও আছে। আসলে বেশি খাইলে আবার শরীর ছেড়া দেয়, এই জন্য আর খাই নাই। তো দেখি কোনো একটা হাইওয়েতে আমরা খাওয়া দাওয়া করে নিব। ওদের কাউকে এখনও পাই নাই। কি ফাদার মনে কোনো একটা কিছু খুলে গেছে, এটাই দেখাইতেছিল, এটাই বলতেছিল এটাই না বান। আসলে এই ব্যাগ বাঁধাটা অনেক একটা পেনের কাজ। একটু জিরাই, ওদেরকে কল দে, ওরা কই দেখ, একটু রেস্ট নি। আলহামদুলিল্লাহ প্লে গ্রাউন্ডে উঠে গেছি, এখন আর কোনো টেনশন নাই, এখন খালি ভাগো ভাই। পাহাড়ি রাস্তা চালা মাজা মোজা শেষ পুরা। এখন আর তেমন একটা প্যারা হবে না যদি জ্যাম না পাই। ওরা নাকি সামনে দাঁড়াইছে, দেখি সামনে কই দাঁড়াইছে। এখনও লাঞ্চ করি নাই, সবাই মিলে একসাথে লাঞ্চ করব, তারপরে যে যার মতো চলে যাব। ইজি হুজুস হাইওয়েতে উঠলাম, দেখলাম গাড়ির ভালো রাশ। এমন রাশ থাকলে তো প্যারা খাওয়া যাবো। আর সবচেয়ে পেন খামু যদি হানি ফ্লাইওভারে জ্যাম দেখি। আসলে যখন ঢাকা থেকে মানে ঢাকার বাইরে থেকে ঢাকা ঢুকি হানি ফ্লাইওভার দিয়া, ওইখানে জ্যামটা পড়লে শরীরে অনেক কষ্ট লাগে। এখনও ঢাকা 166 কিলোমিটার, প্যারা নাই, চিল। এখন আর পাহাড়ি রোড নাই, এখন ইজিলি যেতে পারবো যদি জ্যাম ট্যাম না হয়। এখান থেকে ব্রেক দিব ফেনীতেই লাঞ্চ করে ফেলবো। ওইখানে ফেনীর পোলাপান ওয়েট করতেছে আমাদের জন্য, তো ওইখানে লাঞ্চ করি। আমি মাত্র স্টোরি নিতেছিলাম, এর ভিতরে দেখলাম স্পিড গান নিয়ে দাঁড়ায় আছে, একটুর জন্য মামলাটা খাই নাই। আমার সিগন্যাল দেয় নাই, পিছনে ট্রাক্টরে সিগন্যাল দিছে। যে আল্লাহ ভরসা, সবসময় বাইক নিয়ে বের হলে আল্লাহ নাম নিয়ে বের হবেন, আল্লাহ তাআলা সব কিছু থেকে আপনাকে হেফাজত করবে। একটু পরেই সানসেট হয়ে যাবে, আর তখন একটু প্যারা খাবো, মোটর ব্লক করার মজা পাবো না। আর এখান থেকে মইপাল হচ্ছে 15 কিলোমিটার, আইসা পড়ছি ফেনী, তাই ভাবলাম ফেনী থেকে লাঞ্চ করি। ওরা সবাই আমার পিছনে। আসলে গ্রুপের সাথে রাইড করলে না মজা আছে, কোনো বোরিং লাগে না। আর একা একা রাইড করলে অনেকটা বোরিং লাগে, কখন রাস্তা শেষ হবে, কখন কি, অনেক কিছু। চলে আসছি আমরা ফেনী। আমি কই ঢাকাটা কি করে কেটা, ওই যে উপরের তে ডাকে। তো আমাদের ডিসিশন হইলো আমরা ফেনী যাব, ফেনী গিয়ে একটু লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। চলে আইছি ফেনী, খাওয়া দাওয়া করিও, তারপরে যাইও। আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপর আবার রওনা দিব। আর কথা বলার মতো এনার্জি আমার শরীরে নাই। ফেনীতে একটা জম্পেশ খাওয়া দাওয়া করলাম, এখন যাব ঢাকায়। আর কোনো প্যারা নাই, চিল, পেট ঠিক তো দুনিয়া ঠিক, খালি ফুয়েল ট্যাঙ্কটা ভরতে হবে, এই একটা টেনশন। তো চলেন আমরা আবার মোটর ব্লগ এনজয় করি। এখানে অনেকক্ষণ রেস্ট নিলাম, আর একটা রেস্ট নিব, কারণ ফুয়েল লোড করতে হবে। ফুয়েল লোড করার পর তারপরে কোনো একদিকে যাব। কুমিল্লা থেকে ঢাকা 100 কিলোমিটার ডিস্টেন্স, এই 100 কিলোমিটার কোনো রকম শেষ করতে পারলে হইলো। আর এই ভাঙাচোরা মনে করেন থাকলে অবস্থা খারাপ হয়ে যেতেছে। আর যে পরিমাণ ধুলাবালু খাইছি, জ্যাকেট মনে করেন জ্যাকেটে 2 কেজি বালুই হবে, জ্যাকেটের ওয়েট মনে করেন 1 কেজি হয়ে গেছে, 3 কেজি মনে হইতেছে। আমারে তো চিনাই যেতেছে না, এখনও অনেক পথ বাকি। দেখি আরও কিছু কিলোমিটার গেলে একটা ব্রেক দেব, কারণ ফুয়েল লোড করতে হবে। আর টাঙ্কি খালি তো মাথায় টেনশন, কখন এটা আটকে দেয় আল্লাহ জানে। অলরেডি ফুল ট্যাঙ্কি করার পর 387 কিলোমিটার চালাইছি, তাও 3 দাগ দেখাইতেছে। জানি না কতটুক যায়, অবভিয়াসলি সিগন্যাল তো দিবে তেল শেষ হওয়ার আগে। গাইস এবার আমার বাইকটা ভালো মাইলেজ দিচ্ছে, অলরেডি 400 কিলোমিটার চালায় ফেলছি, মানে ফুল করছিলাম 400 চালাইছি। এখনও মনে করেন 3 থেকে 4 লিটার আছে, এখনও সিগন্যাল দেয় নেই। ভালোই মাইলেজ পাইছি, পাহাড়ে ভালোই রাফ চালাইছি, কোনো ইকো চালাই নেই। বাট হাইওয়েতে ওঠার পর একটু ইকো চালাইতেছি, আলহামদুলিল্লাহ। আসলে ভালো মতো বাইক মেনটেন করলে, সব কিছুর দিকে খেয়াল রাখলে ভালো একটা মাইলেজ পাওয়া যায়, ভালো একটা পারফরমেন্স পাবেন বাইক থেকে আপনি। ভালোই ঠান্ডা লাগতেছে, এই ঠান্ডার ভিতরে চালাইতেছি।
এখনও রাস্তা শেষ হইতেছে না, রাস্তা যতই চালাইতেছি ততই বড় হইতেছে। আইসা পড়ছি গরিপুর, আমাদের মধ্যে 3-4 জন পিছনে আছে, আর বাকি একজন ফোন দিছে, সে সাইনবোর্ড পৌঁছায় গেছে। আমাদের আর কি স্লো নিবিড়, ও অনেক ফাস্ট হয়ে গেছে, হাইওয়েতে উঠে ও অনেক ফাস্ট হয়ে গেছে। আসলে আমরা ব্রেক দিতেছি, ও আর ব্রেক দিতেছে না, ও একটানা চালাইতেছে, একটু ব্রেক দিয়ে চালাইতেছে। চা খাইতেছি, আড্ডা দিতেছি। আসলে বাসায় যাইতে মন চাইতেছে না, মন চাইতেছে অন্য কোনো আবার ট্যুরে যাই। ব্রেক দিব, আগে ফুয়েলটা লোড করে নিই, তারপরে আর কি যে রেস্ট নিই। আসলে অনেক চালাইছে, এবার একটু রেস্টের দরকার। দেখি কয় লিটার ঢুকতেছে ফুয়েল, এটা কি অকটেন না কি? হ্যাঁ, অকটেন। 1000 টাকার ফুয়েল ঢুকছে, আর ফুল ট্যাঙ্কিতে আমি চালাইছি 425, আরও ছিল মাত্র 1000 টাকার তেল ঢুকছে। 7 লিটার না 8 লিটার ঢুকছে, আরও 3-4 লিটার মতো ছিল এটাতে। হিসাব করতেছি, হিসাব করে আপনাদেরকে জানাইতেছি কত লিটারে কত মাইলেজ দিছে। আর এইখানে আইসা সবাইকে পেয়ে গেছি, কিছু মানুষ সামনে চলে গেছে। রেস্ট দিচ্ছি, এবার আর রেস্ট না, এবার একদম ঢাকা মেডিকেল থেকে যে যার ব্যাগ নিয়ে ইজি হুজুজ বাসায় যাবো। আর ভালো একটা মাইলেজ পাইছি আলহামদুলিল্লাহ, 51 করে মাইলেজ পাইছি। পাহাড়ি রোডে চালায় 51 করে মাইলেজ পেলাম, বুঝলাম না কাহিনী। এই চালাইতে মনে করেন হতাশ হয়ে গেছি। গাড়িও চলতেছে, আমিও চালাইতেছি, গাড়িও চলতেছে, আমিও চালাইতেছি। আচ্ছা, এই বাইককে মাঝে মাঝে আমরা গাড়িই বলি, আবার অনেক শিক্ষিত লোক আছেন, ভাই এরা তো বাইক, এরা তো গাড়ি না। ঢাকায় ঢুকা শুরু করছি, জ্যামের মুখে পড়তেছি। এখন ভালো মতোই চালাইছি, বাট এখন তো জ্যামের জন্য আর কিছু করার নাই। একে তো জ্যাম, আবার এই দেখি উল্টা পথে আসে, বাবা রে বাবা, এদের পুরোটাই কলিজা। ভাইরে ভাই কি জ্যাম! আর এই জ্যামে কিন্তু ছিনতাই ডাকাতি হয়ে যায়, মনে করেন সবার চোখের সামনে। আর ওদের একটা সিন্ডিকেট আছে, ওরা আগে থেকে জিনিসটা মনে করেন ফলো করে, পরে দিয়া মনে করেন কাজটা করে। আর এদিকে আসলে কোনো সময় দরজার গ্লাসগুলো নামাবেন না। আর যারা বাইকার ভাই আছেন, সিঙ্গেল হলে কারো পিছে ফলো করবেন বা কাউকে ফলো করবেন, তারপরে যাবেন, একা একা চিপাই টেপায় ঢুকবেন না। আরে ভাই আমার কি অবস্থা, কংগ্রাচুলেশন, তোমার নতুন বাইক সেই হয়েছে, কালারটা ভালো আছো? ওই যে সবটি চাইতেছে, কি তেল ভরতাইছস? তুই তো টুরবুরে যাস না, না তো তোরা কইতাম। ওই যে সজল সিফাতের সাথে অনেকদিন পরে সিফাতের সাথে দেখা হয়ে গেছে। আসলে ও এখন ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত, আর বিবাহিত জীবন বুঝেন না, আসলে বিয়ে করলে জীবনটা অনেকটা গুছায়া যায়, যেমন ওর জীবন অনেক গুছায় গেছে। একদম রিক্স রয়ে যায়, জানের উপরে কই ঢুকতেছে বুঝতেছেন। ওই তো আরেকজন স্যাপ মারে। ওই তো রাস্তাটা দিছে আটকে, যান। অ্যাকচুয়ালি মেন রোড অনেক পরিমাণ জ্যাম, এই জন্য সার্ভিস লেনে ঢুকে গেছি। একটা ব্যাট বাজে বললাম, এটা কোনো কথা না। প্রতিবারে এইখানে এসে একটা জ্যামের মুখে পড়ি। আলহামদুলিল্লাহ সহি সালামতে চলে আসছি বাসায়, সবাই ঠিক মতো বাসায় পৌঁছে গেছে। আর টোটাল রাইড করছে 820 কিলোমিটার। আসলে ডাইনে আমি অনেক জায়গায় গেছি, তো আপ ডাউনে 820 কিলোমিটার হয়েছে। এবার কাহিনী যেটা হলো, ঢাকা আসতে মন চায় না এই গাড়িটার জন্য। এটা আমি 7 দিন 8 দিন চালাই নাই, ব্যাটারি বয়ে গেছে। ব্যাটারি বাদ কিনা জানি না, হয়তো বা 7,500 টাকা চুনা লাগতে পারে। ভাবছিলাম অন্য কোনো জায়গায় যামু, আর চাইতে পারি রে। তো আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো ছিল। যদি স্পোর্টস বাইক না নিতাম, কমিউটার বাইক নিতাম, আরও আরামসে রাইডটা ফিল করতে পারতাম। তো ব্লগ ইনশাল্লাহ দেখি 2-1 দিন রেস্ট নিই, এর ভিডিওর ব্লগ আপলোড দিব। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন, আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হইতাছে আবার নতুন কোনো ভিডিওতে। হ্যাভ ফান, পিস, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম।